সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান 50 মিনিটস। সঙ্গে আছে আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। তবে একটা সংকটের মধ্যেই আপনারাও আছেন, আমরাও আছি। সেই সংকট, জ্বালানির জ্বালা কতদিন, সেই জ্বালানি সংকট নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং শুরুতেই বলে রাখি, দীর্ঘ স্বাধীনতার 55 বছরেও এই জ্বালানি সংকট থেকে বিভিন্ন সময় জ্বালানি সংকট বাংলাদেশে বড় আকারে ধারণ করেছে। কিন্তু সাম্প্রতিক যে সংকট আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে সারা দেশে গ্যাস এবং সিএনজির সংকট, পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি, অর্থাৎ জ্বালানি ক্ষেত্রে একটা চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। কেন এই অব্যবস্থাপনা, কতদিন এই অব্যবস্থাপনা থাকবে, কবে, কি উত্তরণের উপায় কি, সেসব নিয়েই আজকে আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব। শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। দর্শক, আমাদের আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন। আসবার সঙ্গে সঙ্গেই তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। সেটি হচ্ছে যে বাংলাদেশ তো বরাবরই এই জ্বালানি সংকট, মানে স্বাধীনতার এই 55 বছর যে পেরিয়ে গেল, বিভিন্ন সময় এই সংকটে পড়েছে। কখনো তেলের সংকটে, কখনো বিদ্যুতের সংকটে, কখনো সমন্বিত সংকটে। এই যে সংকটটি, মানে আমরা কেন, মানে কি কারণে এটি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দেখেন, জ্বালানি সংকটে সেই আওয়ামী লীগের সময় থেকে এই জ্বালানি সংকট নিরসনের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা শুধুমাত্র এক্সপোর্টের উপরে নির্ভর করেছি, আমদানির উপরে নির্ভর করেছি। ধরেন আপনার, যেমন ধরেন আপনার যে আমাদের যে জ্বালানি লাগে, এটার প্রায় 95% আমরা ইম্পোর্ট করি। তারপরে দেখেন কয়েকটা জিনিস আপনারা দেখেন, যে আমরা এলএনজি টার্মিনাল করলাম মাতারবাড়িতে, সেটা একটা ইউনিট বন্ধ হয়ে গেল। সেটা চালু করা হলেও মানে 1/4 ক্যাপাসিটি চালু হলো। তারপরে আমাদের আওয়ামী লীগের সময়, ফেসিবাদের সময় আদানির সাথে চুক্তি করা হয়েছিল। আদানি অনেক বকায় পড়ে গেছে। আদানি একটা ইউনিট অচলের নামে আদানির কিন্তু সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আবার আমাদের দিনাজপুরে যে আছে মধ্যপাড়া প্রকল্প, সেটারও একটা ইউনিট বন্ধ হয়ে গেছে। তারপরে ধরেন কুইক রেন্টাল আছে কয়েকটা, যেখানে প্রায় 4,000 কোটি টাকা মাসে ভর্তুকি দেওয়া হয়। এই কুইক রেন্টালে কেউ হাত দেয় না। এটা শুধুমাত্র কিছু লোককে বড় লোক বানানোর জন্য এই কুইক রেন্টাল করা হয়েছে। এখন যে অবস্থায় পড়েছে, সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের আপনার যুদ্ধ ধরেন আমেরিকা ইরান যুদ্ধ। এই যুদ্ধতে সুয়েজ ক্যানেল বন্ধ, যার ফলে জ্বালানি আসতে পারতেছে না, সব পুরো স্ট্যান্ড স্টিল। সুতরাং এই মুহূর্তে যে জ্বালানি ইচ্ছা করলে আমাদের ধরেন ঈশ্বরদী যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে ধরেন 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়তো আগামী 2-3 মাস পরে আসতে শুরু করবে। তাতে তো আমাদের যে ডিমান্ড, চাহিদার কিছু হচ্ছে না। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে, জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। এখন গ্যাস স্টেশনে গ্যাস নাই, আপনার গ্রামে বাড়িতে লোডশেডিং, পুরা 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং, ঢাকা শহরে লোডশেডিং, সব জায়গায় লোডশেডিং। কারণ জ্বালানি এখন যে ধরেন আপনার কয়েকটা পদ্ধতি, একটা হচ্ছে আমাদের নিজস্ব সিস্টেম থেকে গ্যাস আহরণ করা, আর একটা হচ্ছে আপনার ধরেন সৌর বিদ্যুৎ থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন করা, আর একটা হচ্ছে আপনার বায়ুর থেকে। তো এখন তো একমাত্র কুইকলি যেটা করা যায় সেটা সৌর বিদ্যুৎ। তারপরেও তো এটার 5-6 মাস সময় লাগবে। কারণ চীনের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, চীন তো এ ব্যাপারে খুব এক্সপার্ট। চীনে হয়তো অল্প পয়সায়, অল্প খরচে আইনে আপনার ট্যাক্সবিহীনভাবে সমানে এই সমস্যা মেটানোর জন্য দিলেন। তারপরেও তো 4 মাস পর ইনস্টলেশন সহ 4-5 মাস লাগে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি নাই, কোনো কিছু, সব কিছু অচল। এখন দেশের অবস্থা যে হয়েছে, ইন্ডাস্ট্রি ধরেন 40% ইন্ডাস্ট্রি একদম বন্ধই হয়ে গেছে, চলছেই না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন কিন্তু সময় কমায় দিছে কাজে। আবার দেখেন দোকানপাট ঢাকা শহরে সব 8টার ভিতরে বন্ধ করতে বলছে, বিকজ অফ জ্বালানি। সুতরাং এই জ্বালানি সংকট যদি নিরসন করতে হয়, এটা আমি বলবো আপনার আওয়ামী লীগের সময় তৈরি, তারপর অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি,
এখন এটা এই সরকারের ঘাড়ে না, পড়ছে। কিন্তু জনাব এম এ আজিজ, আপনি একটা বিষয় তো স্বীকার করবেন যে ম্যানেজমেন্ট একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কিন্তু এখন মুখে মুখে বলে যে এই 6 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু বিদ্যুতের এত দুরবস্থা ছিল না, বা গ্যাসের এত সংকট ছিল না, এখন কেন হঠাৎ করে এটি এত বড় আকারে আসলো? না, এত হলো যে ধরেন আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা ছিল না, দুই আদানির সরবরাহ চালু ছিল, দুই আমাদের মাতার বাড়ির যে ওটার সরবরাহ চালু ছিল, দিনাজপুরের ওটা চালু ছিল, সবই তো চালু ছিল, কম বেশি চালু, তবুও লোডশেডিং ছিল, গ্রামের বাড়িতে ছিল, কিন্তু এত ভয়াবহ অবস্থা ছিল না। মানুষ এখন বলতে শুরু করেছে যে বিদ্যুৎ আসে নাকি বিদ্যুৎ যায়। হ্যাঁ, হ্যাঁ, ওটা একসময় একসময় হাসিনার আমলেও বলছে। অর্থাৎ আমরা পুরোপুরি বিদ্যুৎ নিয়ে আমার মনে হয় সবাই ব্যবসা করছে, বিদ্যুৎকে স্থায়ী সমস্যার সমাধান দেওয়ার জন্য পদক্ষেপ নেই। এখন এই সরকারের সময় যেটা আমি বললাম অনেকগুলো স্কোপ আছে, কিন্তু এটা তো কমপক্ষে 5-6 মাসের প্রজেক্ট, দ্রুত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখছি না। জ্বালানি মন্ত্রী সিপিডির সেমিনারে তিনি অলমোস্ট অসহায়ত্বের মতো বলছেন যে ধৈর্য ধারণ করা ছাড়া মানুষ তো এই কথা, মানে এটা কি শুনতে চায় মানুষ? না, জ্বালানি সংকট যদি হয় ধৈর্য ধারণের কোনো উপায় নাই। জ্বালানিতে মার্কেট হু হু করে বেড়ে যাচ্ছে, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাচ্ছে, সব কিছু এখন জীবনযাত্রার উপর তো সব হ্যাঁ। সব সব এখন আপনার 80 টাকার নিচে কোনো 100 টাকার নিচে কোনো ভেজিটেবল নাই। এখন ধরেন মরিচের দাম 400 টাকা কেজি হয়ে গেছিল, ভারত থেকে কিছু আসার পরে দাম এখন একটু কমছে। তো সুতরাং জ্বালানি সংকট এটা দূর করতে হবে, যেভাবে হোক, ইম্পোর্ট করে হোক, যাই হোক। যেমন ধরেন তারেক রহমান এখন ভারতে যাওয়ার কথা, ধরেন যায় কি যায় না, যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ভারত কিন্তু বলছে যে তাদের পাইপলাইন তো করাই আছে, তারা কিছু ডিজেল সাপ্লাই দিবে যদি ধরেন, কিন্তু ওটা তো আবার আপনার ইয়ার ব্যাপার যে ভিজিটে যায় কিনা। একবার ভিজিট দুইটা, একটা হলো ব্রিক্সের সভাপতিত্ব করার জন্য গেছে, আর একটা হলো রাষ্ট্রীয় সফরে। হয়তো আমার ধারণা রাষ্ট্রীয় সফরে যেতে পারবে, কিন্তু অনেকগুলো শর্ত সাপেক্ষে। আমাদের দেশের যেসব আপনার যেসব জিনিস হিন্দু লিখেছে, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের সাথে যে আপনার যেসব জায়গায় আমাদের টানাটানি আছে, সম্পর্কের ঘাটতি আছে, সেই সব জায়গা মেরামত করা, যেমন তিস্তা চুক্তি করা, গঙ্গা চুক্তি করা ইত্যাদি। কিন্তু আপনি টানাটানির কথা বললেন ভারতের সঙ্গে, এখন তো মূল টানাটানি হচ্ছে ফ্যাসিস্ট নিয়ে। হ্যাঁ, সেটা মানে মানে ওই জায়গায় ভারত তো নির্বিকার থাকছে না, ওই জায়গাতে ক্লিয়ার করে না তাকে দিবে কি দিবে না। দালাই লামা আর সে তো একটা, দালাই লামা কিন্তু তিব্বত থেকে এনে রাখছে, ওখানে আশ্রয় দিয়ে রেখেছে, কিন্তু এরা তো শেখ হাসিনা তো দণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড আছে। তার ব্যাপারে তো যেমন সরকারের পক্ষ থেকে বলছে অন্তত পক্ষ যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সেজন্য অন্তত রাজনৈতিক কথাবার্তা না বলে, কিন্তু সেটাও তো মানে নাই। এই জন্যই তো আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক কথার কথা বললেন। এখন রাজনৈতিক কথাবার্তা সে একটা দেশের থেকে আশ্রিত থেকে সেই দেশের সরকারের অনুমোদন ছাড়া এই ধরনের ঘটনা কি ঘটতে পারে? আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের মতো অবশ্যই, এই জন্যই তো বলা হচ্ছে যে অবশ্যই। এবং আমাদের দেশের ধরেন ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, তিনি বলছিলেন যে যদি সে কোনো আপত্তিজনক কথা না বলে এবং আপনার কোর্টের ব্যাপারে কোনো যদি আপত্তিজনক কথা না বলে তাহলে বক্তৃতা দিতে পারে, কিন্তু সে তো সব বক্তৃতা দিয়েছে। সুতরাং এটা তো অবশ্যই সরকারের অনুমোদন। একমাত্র পৃথিবীতে একটি দেশ আছে যেখানে বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর মিডিয়া, সেই তাদের অনুমোদন ছাড়া সে তো কথা বলতে পারে না। সুতরাং সেই তো বলাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই সরকার দেখেন 28টা প্রদেশ আছে এবং 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে। আমাদেরকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো ব্যবহার করতে চায়, তারা সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়, জনগণ টু জনগণ সম্পর্ক করতে চায় না। এই জন্য দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে তাদের সম্পর্ক নেই। এই জন্য আমি বলছি যে আমাদের ধরেন পানি 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, ওটা যদি করতে পারে, করে ফেলে, এখন টাকা নাই বলে পারতেছে না, করে ফেললে তো আমরা কোনো পানিই পাবো না। এখন আমাদের তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ আপনাদের করা ছাড়া উপায় নাই, কারণ গ্রীষ্মকালে তো পানি তিস্তা প্রকল্পের এই প্রকল্প বাস্তবায়নের জন্য টাকা কোনো সংকট না। টাকা আসলে তো ইচ্ছা,
এদেশের মানুষ তো যে কোনো প্রকল্পে মানে তাদের কল্যাণমুখী প্রকল্পে তারা উজাড় করে দিতে চায়। না, এক্ষেত্রে তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সরকারের অর্থায়নের প্রজেক্ট অ্যাপ্রুভ করছে পদ্মা ব্যারেজ, কিন্তু তিস্তা ব্যারেজ তো বহুমুখী ব্যারেজ হবে, এটার ব্যাপারে তো চীন করতে আগ্রহী আছে, খালি গ্রিন সিগন্যাল দিলেই শুরু হয়ে যায় কাজ। সুতরাং আমাদের তো এগুলি করা ছাড়া কোনো উপায় নাই। কারণ আবার একটু জ্বালানিতেই ফিরি, কারণ ওই জ্বালানিয়েই তো আমরা আছি। আপনি কি একটু বলবেন আমরা কি জ্বালানি সংকট থেকে, এই যে সংকটটা যখন সৃষ্টি হয়, আমরা বের হওয়ার জন্য কি তাৎক্ষণিক সমাধান খুঁজি, অর্থাৎ এটা অ্যাডহক ভিত্তিতে যাই? এই যে আপনি কুইক রেন্টালের কথা বললেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে তো স্থায়ীভাবে এই সমস্যার কোনো সমাধান আমরা লক্ষ্য করছি না। বিষয়টা হচ্ছে কুইক রেন্টাল যদি শুধু বাতিল করে, সংসদ আছে, কুইক রেন্টাল তো আজীবন, এটা তো ইন্ডিমেন্টই দেওয়া নেই, বাতিল করে দিলে তো 4,000 কোটি টাকা বেঁচে যায় মাসে। আর ওটা চলুক না চলুক সরকারকে ভর্তুকি দিতে হয় ফান্ড থেকে, কেন রাখে এটা? হ্যাঁ, তারপরে ধরেন এখনো বাসা বাড়িতে যে মিটার রিডিং হয় সেখানে 2 নম্বরই হচ্ছে। ব্যাটারি চালিত রিক্সা যেগুলো হচ্ছে সেগুলো প্রভাবশালী প্রত্যেকটা এলাকায় কারখানা আপনার বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এই যে ব্যাটারি চালিত রিক্সা। এবং সব কৃষি আপনার গ্রামে গ্রামে কৃষি কর্মী পাওয়া যাচ্ছে না, সব ঢাকা শহরে শিশু বৃদ্ধ সব ঢাকা শহরে এসে ব্যাটারি চালাচ্ছে। আপনি শুধু ঢাকা শহরের কথা বললেন, আমরা শহরতলি সারা বাংলাদেশেই তো এখন ব্যাটারি চালিত রিক্সায় একদম। এটাতে প্রায় ধরেন আপনার 500 মেগাওয়াট থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি আপনার ব্যবহার করছে, এটাতে সরকার 1 পয়সাও ট্যাক্স পায় না এবং এটাকে আবার সরাইতেও পারে না। এবং তাদের আচরণটা দেখেন, সবাই ব্যাটারি চালিত রিক্সাকে সাইড দিতে হয়, বড় গাড়িও দেয় ছোট গাড়িও দেয়, ও কাউকে ছাড় দেয় না, ধুমধাম করে চলে। কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত তো নিতে হবে। আমরা তো কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতে, কিংবা আমরা যদি বলি এই যে আমরা হাতিরঝিল যে এলাকায় আমাদের অফিস, এই হাতিরঝিলে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলে না। হ্যাঁ, কেন চলে না? এখানে কেন চলে না? অন্যত্র কেন এত বেশি চলে? না, কি পদক্ষেপ নেওয়া দরকার? এটা হচ্ছে যে এমন মাস স্কেলে রাস্তায় ছেড়ে দিছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা এমন ভাবে দিছে, এটা একটা বিস্ফোরণ তৈরি করছে, এটাকে সরানো যায় না, ধরাও যায় না। আর এটার ভিতরে ধরেন পুলিশ আপনার প্রভাবশালী, ধরেন কত বনশ্রীতে কোনো কারখানায় তৈরি হচ্ছে, সেখানে ওখানকার প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়া তৈরি করতেছে। শুধু তাদেরকে যদি টেম্প করা হয়, ধরা হয়, তাদের যে ধরেন ইলেকট্রিক লাইন যে চার্জ দেওয়া হয়, এগুলো ধরলেই কিন্তু এটাকে আপনার কমায় ফেলতে পারে। কিন্তু সে তো রাজনৈতিক সদিচ্ছা লাগবে, কারণ দেখা যাবে যে তারা সরকার পরিবর্তন হয় কিন্তু তাদের তো পরিবর্তন হয় না, এক গ্রুপ যায় আর এক গ্রুপ স্থলাভিষিক্ত হয়। সুতরাং আমি বলবো যে বিদ্যুতের মানে সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়? বিদ্যুৎ কিন্তু নানাভাবে অপচয় হচ্ছে না, কিন্তু মানুষকে ধৈর্য ধরার আহ্বান, কিংবা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, এইসব বুলিয়ে উড়িয়ে তো মানুষকে শান্ত রাখা যাবে না। মানুষ তো এখন নিরুপায় হয়ে যাচ্ছে, যে পর্যায়ে গেছে। আমি তো বলছি যে জ্বালানি ছাড়া বাঁচা মানুষের জীবন ধারণ সম্ভব না, জীবন এবং জীবিকা সবটাই। ধরেন কৃষি আমাদের করোনাকালেও বাঁচাইছে, সে কৃষিতে তো সেচ দিতে পারবে না, সেখানে জ্বালানি লাগবে, বিদ্যুৎ না থাকলে লাগবে। একমাত্র প্রবাসীদের টাকা পাঠানো ছাড়া আর তো কোনো জায়গায় সচল নাই। সেটাও তো এখন প্রতিযোগিতার মুখে পড়ে গেছে। তো এই জন্য এখনো মালয়েশিয়ার বন্ধ দরজা খোলে নাই। এটা হলো যে আগে যে র্যাকেটিয়ার ছিল ওই গ্রুপটা আবার সক্রিয় হয়েছে, কোনো না কোনো ভাবে সক্রিয় হয়েছে। এখন কোনো কুইক রেন্টালের মতো কিছু দিয়ে টিয়ে বকশিস দিয়ে টিয়ে করছে কিনা, এটা তো শুরুটা তো হয়েছিল যে সিন্ডিকেটকে, যারা সিন্ডিকেটে ছিল তাদের বাদ দিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে, এই সিন্ডিকেটগুলোর থেকে এখন সক্রিয়। তাহলে কি করবেন বলেন? তো সরকারের উদ্দেশ্যে আপনার এই ইস্যুতে পরামর্শটা কি? না, সেটা হচ্ছে যে সরকার এখন মুশকিল হচ্ছে যে সরকারি তরফ থেকে যদি লোক পাঠায়, সরকারি ওখানেও ঘুষ খাবে, আবার সিন্ডিকেটকে বাদ দিতে পারতেছে না। মালয়েশিয়াও আছে, বাংলাদেশও, দুটো মিলেই তো সিন্ডিকেট। তাহলে মালয়েশিয়ার সরকারকে বলুক যে ওই সিন্ডিকেটকে তোমরা বাদ দাও, আমাদের সিন্ডিকেটে আমরা বাদ দিই,
এটা করুন, এটা স্টিক করতে হবে। রাজনৈতিক কমিটমেন্ট লাগবে, তাছাড়া তো এটার থেকে বেরোনো যাবে না। আপনি রাজনৈতিক কমিটমেন্টের কথা বলছেন, জ্বালানি সংকট নিরসনেও তো রাজনৈতিক কমিটমেন্টের কোনো বিকল্প নাই। শুধু মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর কমিটমেন্ট সেটা না, এই যে রাজনৈতিক সংকট, আপনি এই যে ব্যাটারি চালিত রিক্সা, এর বিষয়ে তো একটা সুনির্দিষ্ট একটা পদক্ষেপ লাগবে। প্রতিদিন হাজার হাজার রিক্সা জন্ম নিচ্ছে, প্রতিদিন হাজার হাজার রিক্সা রাজপথে নেমে যাচ্ছে, দুর্ঘটনা, জীবনের গতি কমে যাচ্ছে একের পর এক। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। কারণ এই ব্যাটারি চালিত রিক্সা যদি আরো এটা থাকে, তাহলে দেখবেন কৃষিকাজ বন্ধ হয়ে যাবে, কৃষিকাজে কোন শ্রমিক পাবে না। এখনই তো কৃষিকাজের জন্য সব ঢাকা শহরে চলে আসে, এবং গ্রামেও গ্রামেও। চলতেছে, রাস্তা যেখানে একটু আধা পাকা আছে সেখানে চলতেছে। 1 লাখ টাকা খরচ করে একটা ব্যাটারি চালিত রিক্সা যদি নেওয়া যায়, এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে সে প্রতিদিন 800-1000 টাকা ইনকাম করে। এই যে প্র্যাকটিস, এই ব্যাটারি চালিত রিক্সা 98% যে রিক্সা চালায় সে মালিক না, সে ওখান থেকে ভাড়া নেয়, টিকিট টোকেন নেয়, টোকেন দিয়ে সে চালায়। হ্যাঁ, এটার কোনো লাইসেন্স নাই, কিছু নাই, অথচ ইলেকট্রিসিটি র্যান্ডমলি ব্যবহার করতেছে। এবং ব্যাটারি যখন নষ্ট হয়, চার্জ দেওয়ার পরে ওটাকে ফেলে দেওয়ার পরে এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি। সুতরাং এটা তো বন্ধ করতে হবে। আর বিশ্বায়নের যুগে রাজধানী কিন্তু, ছোট দেশ হোক, রাজধানী কিন্তু শুধু একার না, বিশ্বের সকল জনগোষ্ঠীর রাজধানী। সুতরাং এটা কিন্তু বায়ু দূষণে বাংলাদেশ দেখেন, বাংলাদেশ 1 নম্বর হয়, আর সিটি বসবাসকারী হিসেবে 1 থেকে 3 নম্বর হয় সব সময়। সুতরাং এটাকে আপনার ধরেন, আমি বাইরে গেছি তো, ধরেন সৌদি আরব প্রায় 100% খাদ্যপণ্য ইম্পোর্ট করে, কিন্তু তাদের একটা খাদ্যে কোনো ভেজাল নাই। আর আমরা তো সবসময় বিষ খাচ্ছি। আমরা ভেজালেই আমাদের বসবাস। এখন এই যে ব্যাটারি চালিত রিক্সা, একটা পদক্ষেপ তো সরকার কঠোরভাবে নিতে পারে, সেটা হচ্ছে মূল সড়কটা যদি এই রিক্সার বাইরে নিয়ে যায়, সেই ক্ষেত্রেই কিন্তু অলিগলিতে চলবে, বাট মূল সড়কে চলবে না, এরকম একটা পদক্ষেপ কি নেওয়া যায় না? না, নিতে পারে, কিন্তু আপনি একটা ব্যাটারি চালিত রিক্সার সাথে কথা বলে দেখেন, ওকে সাইড না দিয়ে দেখেন, দেখবেন সে মারমুখী। ও তো ট্রাফিক পুলিশকে, ট্রাফিক সার্জেন্টকেই মানে না। তো এখন আপনি যদি এইটা করতে যান, তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। জি, অন্তর্বর্তী সরকারের সময় একবার স্টেপ নিয়েছিল, পারে নাই, ছেড়ে দিয়ে আর পারে নাই। ওইটা অন্তর্বর্তীকালীন সরকার, আর এটা তো পলিটিক্যাল সরকার। আমার মনে হয় যে পলিটিক্যাল সরকারকে এই ধরনের একটা কঠোর সিদ্ধান্তে বানাইতেছে কারা? জি, ঠিক আছে, রাজনৈতিক সত্য ছাড়াইতে বানানো। আবার শুনবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় যে অতিথি যিনি আসবার কথা ছিল এসে পৌঁছেছেন, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জ্বালানির জ্বালা কতদিন, আপনি বলবেন। জি, এটা আসলে কতদিন, এটা মনে হয় আমাদের মন্ত্রী সাহেব বলতে পারবেন না। হ্যাঁ, এটা বলার জন্য তো ওনাকে বেতন টেতন দেওয়া হয়, তাই না? সঠিক। বেতনভুক্ত ব্যক্তি বলতে পারবে না, আর আমরা তো অবৈতনিক ব্যক্তি, উনি বলছেন ধৈর্য ধরতে হবে, তাহলে আমরা ধৈর্য ধরবো, কি আর করা যাবে। শুনেন, মূল ঘটনাটা হলো কি, আপনি অনেককে দোষ দিতে পারেন, এর দোষ, ওই দোষ, 15 বছরের দোষ, 1.5 বছরের দোষ দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। বাট প্রবলেমটা হয়তো আপনি যেগুলো দিচ্ছেন ঠিকই আছে, আমি ওটাও মানতে রাজি আছি, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো এই যে যাদের আপনি দোষ দিচ্ছেন, তারা কি করছে না করছে এটা জেনে বুঝেই তো আপনারা ভোট চেয়েছেন। আপনি যখন নির্বাচনের সময় ভোটটা চেয়েছেন মানুষের কাছে, তখন কি আপনি জানতেন না যে ওই চেয়ারে গেলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে? যদি আপনি দায়িত্ব পালন করতে চান, তাহলে তো আপনি জেনেই দায়িত্ব পালন করতে আসছেন। আর যদি আপনি মনে করেন আগেই যে আমি কোনোভাবে ওই চেয়ারে গেলে পরে আমি ব্যক্তিগত লাভবান হব, জনগণের জন্য আমার কোনো মাথা ব্যথা নাই, তাহলে তো আপনার সঙ্গে আলোচনা করে কোনো লাভ নাই। আপনি তো জানতেন যে মানে আপনার আওয়ামী লীগ সরকার কি রেখে গেছে, আপনি জানতেন যে লুটপাট অন্তর্বর্তীকালীন সরকারই বা কতটুকু করছে, জেনেই আপনি আসছেন। এখন এই গান গালে তো হবে না রে ভাই। এখন সর্বাঙ্গে ব্যথা আর ধৈর্য ধরার পরামর্শ, মানুষ তো এটা শুনতে চায় না। এখন ওনার কিছু করার নাই, আমি নিজেও বুঝি, কারণ এই শেষ মুহূর্তে করার নাই। কিন্তু গত 6 মাসে উনি কি করছেন? উনি কি জানতেন না যে 6 মাস পরে অবস্থা কি দাঁড়াবে? এতটুকু যদি ওনার জ্ঞান না থাকে যে 6 মাস পরে কি ঘটবে, সেন আপনি যে কোনো বাড়ির একজন গৃহিণীকে জিজ্ঞাসা করেন যে আপনার এই মাসের 10 তারিখ থেকে আপনার সংসারে কি অবস্থা হবে, সে তাও জানে। আজকে 1 তারিখ, 10 তারিখে তার কি অবস্থা হবে সে জানে, এবং এই জন্য সে 10 তারিখ পর্যন্ত অথবা 15 তারিখ পর্যন্ত
ওই চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওইগুলি সংরক্ষণ করে। বলে কি যে মাস টাইম পারবো না সংরক্ষণ করতে, সবজি পারবো না, কিন্তু আর যদি নাও থাকে ডাল ভাত তো দিতে পারবো। উনি কিন্তু মাথা মধ্যে এরকম একটা প্ল্যান রাখে, তো ওনার একটা প্ল্যান আছে। উনি মন্ত্রী সাহেব, ওনার প্ল্যান নাই। উনি তো যে ভদ্রমহিলার একটা ফ্যামিলির দায়িত্ব নেয়, সে ওই দায়িত্বটা পালন করে। উনি সারা দেশের দায়িত্ব তো চেয়ে নিয়েছেন। আমরা তো ওনাকে হাতে বেড়ে ধরে মন্ত্রী বানাই নাই। আমি তো বলছি যে প্লিজ আমাদের মন্ত্রিত্ব গ্রহণ করে আমাদের ধন্য করেন, তা কি বলছি? বলি নাই। উনি হাতে বেড়ে ধরে বলছেন যে আমারে বানান, আমি কাম করে দেবো। উনি এমন কাম করতেছেন যে বিএনপি টের পাচ্ছে। 2001 থেকে 2006 পর্যন্ত এই ব্যক্তি তো ছিল মন্ত্রী দায়িত্বে, প্রতিমন্ত্রী দায়িত্বে। তখন ওনার, আপনি ভাবেন তো ওই সময় ওই বিএনপি গভর্নমেন্টের সবচেয়ে বদনাম হয়েছিল কোন কোন সেক্টরে? তার মধ্যে একটা কিন্তু কনসার্ট। তা আমিও বুঝি না যে আমাদের এই যে বর্তমান সরকারের প্রধান যিনি আছে উনি কি মনে করে ওই লোককেই আবার দায়িত্ব দিলেন। আমি এটা আমার হাতে আমার বুদ্ধিতে কুলায় না। দিয়েছেন হয়তো ওনার অন্য কোনো পরিবর্তন লক্ষ্য করছেন, অথবা অন্য কোনো আশা করেছেন, কে জানে, আমি যাই না। কিন্তু আনফর্চুনেট হলো, দায় ওনার থাক বা না থাক, সরকারের জন্য যে বদনামটা, এই বদনামটা ইম্পোর্ট করার দায়িত্ব উনি পালন করতেছেন খুব ভালোভাবে। আপনি বলেছেন একজন গৃহিণীও 10 দিন 15 দিনের বা 1 মাসের একটা পরিকল্পনা নিয়ে এগোন। তো মন্ত্রীর এই পরিকল্পনা, আমরা কি কিছুদিন আগেই তো আমরা সিএনজি পাম্পে দীর্ঘ সারি দেখেছি, তখন এই যে এক দফা দাম বৃদ্ধির যে বিষয়টি, এটার বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, এটা এই পাম্পের যে সারি হচ্ছে, এখনো তো সারি আছে। এখন তো আরো দীর্ঘ সারি হচ্ছে। আপনি যে কোনো একটা উবারে উঠতে যান, অথবা যে কোনো একটা সিএনজিতে উঠতে যান, 3 হুইলার উঠতে যান, দেখবেন যে ভাড়া তারা অনেক বেশি নিচ্ছে। কারণ তাদের নেওয়াটাও কিন্তু লজিক্যাল। তারা কিন্তু বলছে যে আমি তো সারাদিনের মধ্যে 3 ঘন্টা বসেই থাকি লাইনে, তো আমি তো 3 ঘন্টার আমি তো কোনো ডিউটি করতে পারি না, কিন্তু আমাকে তো দিন হিসাবে জমা দিতে হয়। তো আমার জন্য তো এটা পেইনফুল, আমি এটা কীভাবে করবো? তো ভাড়া সে বাড়িয়ে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু যারা এন্ড ইউজার, তাদের উপর আসতেছে, জনগণের উপর একদম পরিষ্কারভাবে। আমরা ব্যাটারি চালিত রিক্সা নিয়েও একটু আলোচনা করেছি। এইটা বিদ্যুৎ খাতের একটা বিশাল শক্তি তারা কনজিউম করে। জি, এই বিষয়টি, এটা তো এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে একেবারে নগর জীবনেও। জি, কি বলবেন এই ইস্যুতে? এটা নিয়ে আসলে আমার অনেক কিছু বলার আছে। আমার মনে হয় এই দফায় অল্প সময়ের মধ্যে হবে না। আমার আপনার নেক্সট টাইম দেন, আমি একটু ডিটেল বলতে পারি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মনে হয় একটা বিরতি থেকে এসে আপনাকে হ্যাঁ, সুপ্রিয় দর্শক, 50 মিনিটস নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম 50 মিনিটসের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচ্য বিষয় জ্বালানির জ্বালা কতদিন। বিরতির আগে আমরা মাসুদ কামালের বক্তব্য শুনছিলাম। ব্যাটারি চালিত রিক্সা, এ থেকে এটা জাতির জন্য একটা বিস্ফোরা, এ থেকে উত্তরণের উপায় কি, সে বিষয় নিয়ে জনাব মাসুদ কামাল। দেখেন, একটা কথা বলি, পৃথিবীতে আপনি দ্বিতীয় আরেকটা রাজধানী শহর বের করতে পারবেন না, পৃথিবীতে পারবেন না, যে শহরের প্রধান যে যানবাহন, মানে সবচেয়ে বেশি সংখ্যক যে যানবাহনটা চলে, যে যানটা চলে, তার কোনো রেজিস্ট্রেশন নাই, পারবেন না। একমাত্র বাংলাদেশ, এই দেশে, এই শহরের, এই রাজধানী শহরের সবচেয়ে বেশি সংখ্যক মানে যান হলো ব্যাটারি চালিত রিক্সা। এর কোনো রেজিস্ট্রেশন নাই। আপনার যদি ইচ্ছা হয়, আপনি আজকে একটা ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নামাবেন, আপনি যাবেন, দোকানে যাবেন, যে রিক্সাটা বানাবেন, যা ইচ্ছা বানাবেন আপনি, ওটা রিস্কি কি রিস্কি না কেউ দেখবে না, কেউ জিজ্ঞাসা করবে না। আপনি ইচ্ছা মতো বানাবেন, ব্যাটারিকে লাগাবেন, লাগিয়ে চালানো শুরু করে দিবেন, আপনি ইনকাম করা শুরু করবেন। প্রতিদিন 450 টাকা জমা আপনি মার্কেটে দিয়ে দেবেন, প্রতিদিন রাত পোহালি 450 টাকা পাবেন আপনি। তো এই যে একটা পদ্ধতি, এটা পৃথিবীর আর কোথাও পাবেন না। এবং নট অনলি রাজধানী শহর, এই দেশের সারা দেশ জুড়ে এটা এখন এটা কোনো হিসাব নাই, তো কোনো হিসাব নাই, কেউ বলতে পারবে না যে কতগুলি আছে। একটা অ্যাপ্রক্সিমেট হিসাব অনেকে মুখে মুখে করে, সেটা হলো 50 লাখ মানে ব্যাটারি চালিত রিক্সা আছে। এইটাও বলা ঠিক না, ঠিক না। মানে আজকে যদি বলি, কালকে দেখবেন আরও 40,000 বেড়ে গেছে। এভাবে চলতেছে। তো এখন দেশ কিভাবে চলছে বলেন আপনি? একটা দেশে, এটা কোনো দেশ হইতে পারে, এটা কোনো আইন হইতে পারে, এটা কোনো নিয়ম হতে পারে যে যে গাড়িটা সবচেয়ে বেশি চলে তার কোনো হিসাব নাই, রেজিস্ট্রেশন দূরে থাক। এটার হাত থেকে বাঁচার উপায় আছে। আমি বলি আপনাকে, যারা এটা করে ফেলাইছে, মনে করেন এটা কারা করছে,
সাধারণত মধ্যবিত্ত লোকরাই কিন্তু এটা করছে। এখন এটাকে আপনি সবগুলো নিয়ে কি আপনি মানে পাগারে ফেলাই দিবেন, ভেঙে ফেলাবেন, তা তো পারবেন না। অনেকের ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আছে, কেউ কিছু বলে না বলে ইনভেস্ট করছে তারা, তো এখনই চলছে। এখন এটা করণীয় হলো এটাকে কন্ট্রোল করা, এটা ইমিডিয়েট কন্ট্রোল করতে পারলে আজকেই কন্ট্রোল শুরু করতে হবে। কন্ট্রোল করা সহজ পদ্ধতি হলো, প্রথম কাজ যেটা হলো, এই যে সিটি কর্পোরেশন বলেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেন, অথবা আপনার ওই বলেন, এই যে আপনার মিউনিসিপ্যালিটি বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সমস্ত জায়গা থেকে একটা ডিক্লারেশন আসতে হবে যে আগামী 10 দিনের মধ্যে সমস্ত রিক্সাগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে। 1 নম্বর কাজ রেজিস্ট্রেশন, সবগুলো তার মানে আপনাকে তালিকা করলেন। এই 10 দিন পরে আর কোনো রেজিস্ট্রেশন নতুন করে নেওয়া হবে না, এর আগে শেষ রেজিস্ট্রেশন। যখন রেজিস্ট্রেশন হয়ে গেল, তখন আপনার রেজিস্ট্রেশনের মধ্যে কয়েকটা জিনিস আপনি নেবেন, যে মালিককে, মালিকের এনআইডি নাম্বার, মালিকের মোবাইল নাম্বার, মালিকের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, এটসেট্রা এটসেট্রা। একটা রেজিস্ট্রেশন চার্জ দিবেন 10,000 টাকা ধরা যাক। সবাই রেজিস্ট্রেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রত্যেকের রিক্সার পেছনে ম্যান্ডেটরি ওই জিনিসটা লিখতে হবে, মালিকের নাম, এনআইডি নাম্বার এবং তার মোবাইল নাম্বার, প্রত্যেকের রিক্সার পেছনে এটা লিখতে হবে, এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দৃশ্যমান করে লিখতে হবে। হ্যাঁ, দৃশ্যমান লিখতে হবে। 2 নম্বর কাজ হলো, সমস্ত রিক্সাকে আপনি কালার করে দেন, মানে পুরো রিক্সাটা একটা কালার হবে। কিছু হবে লাল কালার, কিছু হবে সবুজ কালার। 2 কালারের বাইরে আর কোনো রিক্সা থাকবে না, যেন দূরের থেকে দেখা যায় এটা কী কালার। এটা করে দেবেন এই কারণে যে যেদিন লাল কালারের রিক্সা চলবে ওই দিন সবুজ কালার চলবে না। তাহলে মাসের 1 তারিখে চলবে লাল কালারের রিক্সা, 2 তারিখে চলবে সবুজ কালার, 3 তারিখে আবার লাল কালার, আবার সবুজ কালার, এইভাবে অল্টারনেট ডেতে তারা চলতে থাকবে। এতে লাভ যেটা হবে, কালার করার সঙ্গে সঙ্গে রাস্তায় রিক্সা কিন্তু অর্ধেক হয়ে যাবে, বাকি অর্ধেক ঘরে থাকবে, অর্ধেক হয়ে যাবে। যখন আপনি রেজিস্ট্রেশনটা দিবেন, তখন আপনাকে বলতে হবে এই রিক্সা তোমার কোনো না কোনো গ্যারেজে রাখতে হবে। সেই গ্যারেজে আলাদা মিটার থাকবে রিক্সা চার্জ করার জন্য, সেটাও আপনি রিক্সার রেজিস্ট্রেশনের সঙ্গে লিখে দেবেন যেটা কোন মিটার থেকে চার্জ হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি কি, পুরো জিনিসটা আপনাকে সিস্টেমে আগে নিয়ে আসেন, তারপরে আপনি প্রতিটা রিক্সাতে প্রতি মাসে একটা চার্জ দেন। এই যে প্রধান সড়কগুলোতে চলাচল, এটা কোনোভাবেই ভাই আগে রিক্সা একটা তালিকা করেন, আপনি তো তালিকাই করতে পারতেছেন না। রাইট, আপনি তো জানেন না কতগুলি রিক্সা আছে, ওইটাকে জানেন। জানার পর আপনি যুদ্ধে নামবেন, আপনি জানেন আপনার প্রতিপক্ষের সৈন্য কত, ওটাকে জানেন, তার কি অবস্থা আছে জানেন। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। এই পরিকল্পনা কি বলবেন? দেখেন, আমরা কিন্তু জ্বালানি সংকট নিয়ে আছি, এবং জ্বালানি সংকটের একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা। আমার কাছে হচ্ছে কি জানেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এবং পুলিশের নেক্সাসের মাধ্যমে এই যে কোনো জায়গায়, কারখানায় বা যে কোনো গলি গলিতে এই রিক্সা তৈরি হচ্ছে, এবং এইটার ফিটনেস আছে কি না, এটা চলবে কি না, এইসব কিছু দেখা হচ্ছে না। সুতরাং আমি যেটা আগেও বলেছি, রাজনৈতিক কমিটমেন্ট যদি থাকে, যারা এটা বানাচ্ছে, এবং এটা 98% মালিক কিন্তু রিক্সাওয়ালা না, সব ওদের কাছ থেকে নেয়, ভাড়া নেয়, ওই টোকেন দেয়, ওই ভাড়ার টোকেন দেয়, দিয়ে চালায়। তা আপনার রেজিস্ট্রেশন যেমন দরকার, এই যে যারা এটা তৈরি করে, অন্যায়ভাবে তৈরি করে, এবং তারা যে আপনার বিদ্যুৎ ব্যবহার করে, এই ব্যবহার এইটার উপরে যদি ক্র্যাকডাউন করেন, তাহলে কিন্তু ওরা দুর্বল হয়ে পড়বে। তারপরে আপনি এই যে মাসুদ ভাই, কামাল ভাই বললো, এই সিস্টেমে যাইতে পারেন, কিন্তু আলাদাভাবে যখনই এইটা করবেন সবগুলো নামাই দিবে। ওই যে যারা ওই যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আছে, ওরা সব রাস্তায় নামাই দিবে যে তোরা মিছিল কর, মিছিল আটকা, ধমক, অমুক কর, শহর অচল করে। ক্ষমতায় তো এখন রাজনৈতিক সরকার, মিছিলে ভয় করলে তার চলবে? তার তো নিজস্বই একটা বড় কর্মী বাহিনী আছে। তা ঠিক আছে, তার সঙ্গে তো প্রশাসনের লোকজন আছেই। তা ঠিক আছে, কিন্তু তারপরেও এটা তো একটা, ধরেন আপনি রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন, হ্যাঁ, সেই বিষয়টি যদি সুনিশ্চিত করা হয়, সেই ক্ষেত্রে সুনিশ্চিত করা হলে তো প্রথম থেকে জ্বালানি সংকটই হয় না আমার ধারণা। কারণ 6 মাস সরকারে আছে, এর আগে পরিকল্পনা করলো না কেন? পরিকল্পনা করলে যদি হতো, ধরেন এখন ধরেন এই যে চীন থেকে যদি সব প্যানেল নিয়ে আসতো অল্প পয়সায়, ট্যাক্সবিহীনভাবে বিতরণ করে দিত, খালি চীনে যে পয়সা দেওয়া লাগবে দিয়ে দিল, ইতিমধ্যে তো বিদ্যুৎ ঘাটতি পূরণ হয়ে যেত। আর যেটা 1 ইউনিট মাথার বাড়ি 1 ইউনিট, আপনার আদানির পয়সা বাকি বন্ধ করে, আদানি বন্ধ করে দেন, আদানি কিন্তু রেট হাই, বন্ধ করে দেন। আপনি আমাদের এখানে আপনি যেমন রূপপুরে আছে, ওটা কুইক চালু করেন,
এখন ওখানে একটা বালিশ তুলতে 5,000 টাকা লাগছে, এই ভর্তুকি দিয়ে তো কাজ হবে না, ওটা চালু করতে হবে এখন। জি। দিনাজপুরের একটা ইউনিট বন্ধ হয়েছে, এটা চালু করেন। তা আর আপাতত আপনাকে ইম্পোর্ট করতে হবে। কুইক রেন্টাল বন্ধ করে দেন, কুইক রেন্ট পার্লামেন্ট আছে, সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেন। কুইক রেন্টালে প্রতি মাসে 4,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, কেন? চললেও ওটার পয়সা দিতে হয়, না না চললেও চললেও পয়সা দিতে হয়। কেন? জি। মাসুদ কামাল, সারা দেশে গ্যাস এবং সিএনজি সংকট, অন্যদিকে এই যে বিদ্যুৎ ঘাটতি, এটা মানে সমন্বিত একটা সংকট, উত্তরণের উপায় এই ইস্যুতে কি বলবেন? শুনুন, উত্তরণের উপায় আমি বলতে পারবো না। আমি কি করে বলবো? আমি তো আর এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না। উত্তরণের উপায় ওনারাই ঠিক করবে। তাহলে আমি ওনাদের সতর্ক করতে পারি, যদি উত্তরণ করতে না পারেন মানুষ বেশি দিন সহ্য করবে না। আমি কিন্তু ওনাদের এটা সতর্কতাটা জানাইলাম যে মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে না। আপনি কিভাবে করবেন, কিভাবে করবেন না, সরকারের মন্ত্রী হয়েছেন, দায়িত্ব নিছেন, আপনি এটা বাই করতে হবো। পারলে মানুষের পায়ে ধরে আনেন অথবা না ধরে আনেন, আপনাকে সমাধান দিতে হবে। সমাধান না দিলে ভাই আপনি ক্ষমতায় থাকতে পারবেন না ভাই, এটা পরিষ্কার কথা। কারণ মানুষ যদি খেপা যায় একবার, আপনি কয়দিন না ভাই মানুষকে আপনি দিবেন না কেন? এটা মানুষ বাড়তি বিদ্যুৎ বিল দিচ্ছে, মেনে নিছে, এখন আপনি বিদ্যুৎই দিবেন না, এটা তো হবে না। কিন্তু মাস শেষে বিল তো যাবে। বিল ভাই গ্যাসের বিল তো যাচ্ছেই, বিদ্যুতের বিল নয়, বিদ্যুৎ ব্যবহার না করলে বিল কম হবে। গ্যাস তো গ্যাস তো কম হবে না। জায়গা থেকে আওয়াজ উঠবে বিল দেবো না, তখন কি করবেন? কি করবেন? যে পয়সাটা পান সেটাও পাইবেন না। শুনেন, আমি আপনাদের একটা কথা মনে করে দিই, জি। আওয়ামী লীগ আমলে কিন্তু একবার তারেক রহমান বিদেশ থেকে বলছিল আপনারা বিল দেওয়া বন্ধ করে দেন, মনে আছে? তো উনি এটা বলছিল, তার মানে কি এটা বলা যায়? তো এটা বলা যায়। এখন উনি বলছেন যে আর কেউ বলবে না, উনি যখন বলছেন যে এক পথে আমি বলবো আর কেউ বলতে পারবে না, তা তো না, অনেকে অনেক কিছু বলতে পারবে। কাজে কী হবে আমি জানি না কিছু, কিন্তু এটা সরকারের উচিত হবে এটাকে তাড়াতাড়ি সমাধান করা। একটা জিনিস যেটা আমি বলি আপনাকে, মানুষ কিন্তু অতীতের সঙ্গে তুলনা করে। আপনি যত যাই বলেন, মানুষ কালকেই বলবে হয়তো বা কই আগে তো এরকম হয় নাই। আমি কিন্তু এই প্রশ্ন এম এ আজিজ সাহেবকে করেছি। প্রশ্নটা ছিল যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় তো বিদ্যুতের এই অবস্থা ছিল না, এই দুরবস্থা ছিল না, গ্যাসের এরকম সংকট ছিল না, সুতরাং এখন কেন? এই অব্যবস্থাপনাটা কোথায়? কি বলবেন আপনি মাসুদ কামাল? না, এটা এখন অব্যবস্থাপনার কথা, অযোগ্যতায় পরিষ্কার যে অব্যবস্থাপনা অযোগ্যতায়। আপনি এখন পারেন না, তাহলে অব্যবস্থাপনা তো হবেই। সংকট আসলে আমরা একটা অ্যাডহক ভিত্তিক একটা সমাধান, তাৎক্ষণিক একটা মানে নামকা আসতে, এই যে কুইক রেন্টালের যে বিষয়টি এম এ আজিজ বললেন, এই কুইক রেন্টালও তো ওই পরিকল্পনা থেকে আসছে, সাময়িক উপশম দেয়া, একটু আরাম দেওয়ার জন্য। আমরা এই ধরনের আরামেই থাকবো না, দীর্ঘমেয়াদে যেতে হবে। এখন তো আমাদের যে সমস্যাটা, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের বর্তমান সমস্যাটা কিন্তু বিদ্যুৎ প্ল্যান্টের না। আমাদের উৎপাদন করার মতো অনেক প্ল্যান্ট আছে। আমাদের সমস্যাটা হলো বিদ্যুৎ যে উৎপাদন করার জন্য যে জ্বালানি দরকার, গ্যাস দেওয়া যাচ্ছে সেই না। জ্বালানি তো নাই। এই যে কুইক রেন্টালের প্রশ্ন তো এখন অন্য প্রসঙ্গ। কুইক রেন্টালটা আপনি কীভাবে চালাবেন? যদি এটা এখন গভর্নমেন্ট কীভাবে কী করবে আমি জানি না, গভর্নমেন্ট এটা ব্যাপার, এটা গভর্নমেন্ট বুঝবে। বাট আমার কোশ্চেনটা হলো, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, মানুষ গভর্নমেন্টের উপর আনহ্যাপি হচ্ছে। এখন গভর্নমেন্ট এটা কীভাবে হ্যান্ডেল করবে এটা তার ব্যাপার, এবং তাকে এটা করতে হবে। আমি পরামর্শ দেওয়ার কে? আমি পরামর্শ দিলাম, ওই পরামর্শ মানলো, পরে হলো না, বলে ওর দোষ। ভাই ওইটা মধ্যে আমি কে রে ভাই? আমি তো কেউ না। আমার কথা হলো আমি বিদ্যুৎ চাই, আমি আপনাকে টাকা দেই, আমাকে আপনি গ্যাস দেন। আপনি গ্যাস দিতে পারবেন না, আপনাকে বলতেন যে আমরা কিন্তু ক্ষমতায় গেলে বিদ্যুৎ দিব না, বলতেন আমরা ক্ষমতায় গেলে গ্যাস দিতে পারবো না, তারপরে ভোট চাইতেন, দেখতাম কে আপনি ভোট দেয়। তো কইছেন তো মিশা কথা, মিশা কথাকে ভোট দিয়েছেন, এখন চুপ করে বসে আছেন, এখন কাকে আমি অপেক্ষা করব? তো আপনি অপেক্ষা করেন, জি। চাকরি ছেড়ে দিয়ে করেন, যান। এম এ আজিজ, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, আবার বিদ্যুৎ না পাওয়ার কারণে সংকটে শিল্প কারখানা, পরিবহন খাতে নেতিবাচক প্রভাব। উপায়টা কি? কোনো উপায় আছে আপনার কাছে? না, উপায় তো ওই মাসুদ কামাল ভাইয়ের কথা বলতে হয়। আমি না, তো উনি ওনারটা বলেছেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে সব সোর্স থেকে বিদ্যুৎ আনা যায়, কুইক রেন্টাল, এটা দায় মুক্তি দেওয়া আছে। আপনার সুপ্রিম কোর্ট যদি 7-এর ক 7-এর খ বাতিল করে দিতে পারে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার বহাল করতে পারে, গণভোট বহাল করতে পারে, এই কুইক রেন্টাল বাদ দিতে পারে না কেন? এদেরকে ভর্তুকি দিতে হবে কেন? আমি এই টাকাটা তো অন্য খাতেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা বাতিল করতে হয়, এটার ভিতরে কি আছে এটা তো আমার বুঝতে হয়। এখানে তো মানুষ তো এটা বুঝার শেখে, মানুষ তো বুঝতে পারে। তো আমার কথা হচ্ছে যে আপনি
6 মাস আগে যদি আপনি চীনের কাছ থেকেও যদি কিনতেন ধরেন সৌর বিদ্যুৎ জন্য প্যানেল করতেন, আনতেন। আর ধরেন এই স্বাধীনতার পরে ঢাকা শহরে আসছি, আমি তো দোতলা একতলার বেশি কোনো বিল্ডিং দেখি নেই। আপনার আগে ফার্ম গেট পর্যন্ত শহর ছিল, এইতে রামপুরার এই ব্রিজ পর্যন্ত আসা যেত। আপনার প্ল্যান করেছেন, জায়গা নাই, রাস্তা নাই, 15 তলা 20 তলা বিল্ডিং দিচ্ছেন, গাড়ি সমানে লাইসেন্স দিচ্ছেন, চামড়া নাই, বাকলা নাই, ইন্ডিকেটর লাইট নাই, গাড়ি রাস্তায় নামাই দিচ্ছেন। তো এগুলো গ্যাস পোড়াচ্ছে না কেন? আপনার আনফিট গাড়ি, আবার শুনতেছি আরও 400 দোতলা গাড়ি ইলেকট্রিসিটি কেনা হচ্ছে রাস্তায় নামায়। রাস্তার ধারণ ক্ষমতা কোথায়? ধারণ ক্ষমতা কোথায়? বাস দিলেই কি বাস চলবে? আগে গাজীপুরে আমার বোনের বাসায় গেছি, আমার সময় লাগছে 1 ঘন্টা 45 মিনিট, এখন লাগে 2.5 থেকে 3 ঘন্টা। তাহলে আপনার ম্যান আওয়ার কত নষ্ট হচ্ছে, তেল কত নষ্ট হচ্ছে, এগুলো হিসেব করবেন না। রাস্তা জ্যামজট, আমাদের যানজটের গতি হচ্ছে 5 কিলোমিটার অ্যাভারেজে, 5 কিলোমিটার। কত কী পরিমাণ তেল? আপনি যদি এটার গতি বাড়ায় দিতে পারেন, তারপরে ধারণ ক্ষমতা অনুযায়ী তো ট্রান্সপোর্ট রাখবেন। ধরেন এই যে 15 তলা বিল্ডিং হয়েছে, গুলশান বনানী সব জায়গায় জ্যাম কেন? আপনি তাকে ধরেন যে তুমি তোমার সৌর বিদ্যুৎ প্যানেল বসাও, 1, 2 হলো তুমি 2-3 তলা ভাঙে গ্যারেজ বানাও, তোমার গাড়ি তোমার বিল্ডিংয়ে ঢুকাও, রাস্তায় গাড়ি রাখতে দেওয়া যাবে না। এটু করেন, তাহলে তো কিছুটা সহনীয় হয়। কিন্তু আমি তো এইটুকুই বলতে পারি, কিন্তু যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ তারা বলতে পারে। তবে জ্বালানি ক্রাইসিস মিট আপ করা একদিনে, 1 মাসে 2 মাসে সম্ভব না, কমপক্ষে 6 মাস লাগবে। একটা স্বল্পমেয়াদী পরিকল্পনাও তো লাগবে, একটা স্বল্পমেয়াদী একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী হলে আপনি কিনবেন, টাকা কোথায় কিনবেন? কিনে বিক্রি করার লোক আছে, কিন্তু কিনবেন কোথায়? আর কিনবে কি? আপনার আমেরিকার সাথে চুক্তি করে রাখছেন, আপনি রাশিয়ার থেকে তেল কিনবেন, স্যাংশন খাবেন, অথবা সমস্যা হবে। আপনি এগ্রিমেন্ট করে রাখছেন না, ভারতের সাথে টানাফোড়ন, চীনের সাথে খাতির, আবার চীনের সাথে ভারতের ঠোকাঠুকি, আবার আমেরিকার সাথে চীনের ঠোকাঠুকি, এর ভিতরে তো আমরা আছি। হিসেব করতে হবে তো, পুরো গোলক ধাঁধার মধ্যেই পুরা যদি ফাঁদে পড়ে আছি। সুতরাং খুব সংকট, উভয় সংকট না, ত্রিপক্ষী সংকট। মাসুদ কামাল, আমরা যদি মানে বাংলাদেশ একসময় প্রাকৃতিক যে গ্যাস, সেই গ্যাস নির্ভর শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনের মানে কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু এর মধ্য দিয়ে যে আমাদের উৎপাদিত গ্যাস শেষ হয়ে যাবে, তার জন্য যে অনুসন্ধান, সেই বিষয়টি কিন্তু দীর্ঘদিন উপেক্ষিত রয়েছে। এই তো সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে অতীতের কোনো নীতিগত ভুল সিদ্ধান্তই আজকের এই মানে কঠিন পরিস্থিতির জন্য দায়ী? আমি তা বলবো না। এটা জানেন কি, এটা হলো খুব একটা পপুলার কথা। যে কোনো সময়ই যখন কোনো ঝামেলা পড়ে তখন বলে কিন্তু এটা তো আমার দোষ না, এটা আগের থেকেই এই ধরনের ঝামেলা পাকাচ্ছিল। আগে তো এরা ক্ষমতায়ও ছিল। হ্যাঁ, ওই ঝামেলার কারণে আজকে আমাদের এই অবস্থা। এটা কমন একটা ফর্মুলা আর কি। তো এইটার সঙ্গে আমি মনে করি না ভাই আগের ঝামেলা আসলো, তো তুমি আগে বুঝো নাই, 6 মাস তো হয়ে গেছে, তখন বলো না, শুরুতে বলো না কেন? শুরুতেই বলতা যে আমি কিন্তু এই ঝামেলা পাইছি। তুমি এসে এমন সময় বলতেছো যখন নাকি ঝামেলাতে পাবলিক হাবুডুবু খাচ্ছে। তো এইগুলি বলে ভাই লাভ নাই। এগুলি অজুহাত, সিম্পল অজুহাত। না পারলে পরে অনেক কিছু হয়। ওই ছোটোবেলায় আমাদের ওরকম হইতো, পরীক্ষা যখন রেজাল্ট যখন খারাপ হইতো, বাপে যখন নাকি চর মারতো, তখন বলতাম যে এটা প্রশ্ন কমন পড়ে নাই, স্যার এগুলি পড়ায় নাই, স্যার যেগুলি পড়া সিলেবাসে বাইরের থেকে প্রশ্ন করছে, সব আমরা বলতাম। কোনটা যে সিলেবাসের বাইরে তো আমরা জানি। পরীক্ষা ভালো হইলে আমার সমস্যা নাই, কিন্তু এখন কি বলবেন? তখন বাপে কইতাই তোর সিলেবাসের বাইরে থেকে আছে, কিন্তু ও কেমনি পাইলো নাম্বার, আরেকজন দেখাই বলতো। তখন কি করবো? ও তো স্যারের কাছে প্রাইভেট পড়ে, এই জন্য পারে, বুঝছেন না? মানে অজুহাতের শেষ নাই। কিন্তু একদম বটম লাইনটা কি? বটম লাইন হলো ভাই আমি পারি নাই, এই হলো বটম লাইন। তো ওনারা যত কিছুই বলুক ভাই, বটম লাইন হলো আপনি দায়িত্ব দিয়েছিলাম, আপনি পারেন নাই, আর না পারার কি শাস্তি, তার জন্য অপেক্ষা করেন। আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে জ্বালানি যে জীবন এবং জীবিকার মূল শক্তি, এইটা আমরা বুঝতে পারি নাই, লাইফলাইন বুঝতে পারি নাই। বিশেষ করে শেখ হাসিনার আমলে এই যে ধরেন এলএনজি টেলএনজি যা কিছু সব টাকা কড়ি কামানোর জন্য এগুলি করা হয়েছে, সেই বোঝায় এখন চাপছে। এখন তো দ্রুত জ্বালানি তো সমাধান করা সম্ভব না। যেমন ভোলায়
বহু আগের থেকে শুনতেছি গ্যাসে ভাসছে। ভাসছে, বোলার গ্যাস উঠায় না, বোলার গ্যাস উঠায় না। আমরা শুনি যে এইদিকে কক্সবাজারের দিকে কিছু ভারত নিয়ে যাইতেছে, কিছু মায়ানমার তুলে নিয়ে যাইতেছে, এগুলো নিয়ে যাচ্ছে নিচে পাইপলাইন পাইপলাইন দিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো শুনতেছি। কিন্তু আমার কথা হচ্ছে জ্বালানি তেল যে এই যে আমাদের যে কূপ খনন করা, সেটা তো প্রসেসটা করতে পারি নাই, করতেছি না। বাপেক্সকে আমরা পঙ্গু করে রেখেছিলাম। বাপেক্স হলো যতই বলেন, বাপেক্সে চুরি ধুরি হয় বটে, কিন্তু এটা তো ভাইবল প্রতিষ্ঠান, এটা তো প্রফিট করছে, তাই না? বাপেক্সকে না দিয়ে এখন প্রাইভেটে দিয়ে দিচ্ছে, তাহলে সংকট তো বাড়বে, কমবে বলে মনে হয় না। পুরো জ্বালানি খাতকেই প্রাইভেট নির্ভর করবার একটা পরিকল্পনার কথাও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এটাকে আপনি কিভাবে দেখেন? না, প্রাইভেট তো হলো তো জ্বালানি খাতে, যেমন কুইক রেন্টাল আলোচনায় আছে, দায় মুক্তি দেওয়া হয়েছে, দায় মুক্তি যখন প্রয়োজন ছিল কুইক রেন্টাল এলএনজির বিষয়, গ্যাস সিলিন্ডার গ্যাস আনতেছেন কেন? আপনি বিকল্প করেন, প্রচেষ্টা করেন। আমার কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে মানুষ বিশ্বাস করে, বিশ্বাসযোগ্য কথা বলে, তাহলে মাসুদ কামাল, এই যে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করবার নামে, মানে এই জ্বালানি খাতের নির্ভর, মানে এইটাও প্রাইভেট সেক্টর নির্ভর করবার একটা চেষ্টা আছে, সেটা শোনা যাচ্ছে, আমরা শুনতেছি যে দেশের একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানকে এই গভর্নমেন্ট প্রাইভেটভাবে, মানে বেসরকারিভাবে জ্বালানি আনার জন্য অনুমতি দিচ্ছে। এবং এটাও শুনছি যে এটাকে দ্রুত করার জন্যই এই একটা ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে। এটা শুনতেছি, এগুলি সত্য মিথ্যে বলতে পারবো না। মন্ত্রী তো বলছে না, আমরা তো একটা কোম্পানিকে দিইনি, আমরা সবার জন্য প্রাইভেট করছি। তো এটা করতে পারেন, কিন্তু আমি যেটা পার্সোনালি মনে করি ভাই, এই যে এলএনজি বলেন, যেটা নাকি আপনার যে গ্যাস, রান্নার যে গ্যাস যেটা আছে, সিলিন্ডার গ্যাস, এটা তো টোটালি প্রাইভেট। এটা কি আমাদের খুব ভালো অবস্থায় রাখছে না? তো এখন এইটার অভিজ্ঞতাকে মাথায় রাখা উচিত। এবং এটার জন্য এটার যে মানে কি মাস্টার, এটা আপনার পোর্শনটা যার হাতে, তারাই তো আবার প্রাইভেটে জ্বালানি চাচ্ছে। তো তাদের তো চরিত্র খুব একটা ভালো বলে মনে হয় না। কারণ তাদেরকে যদি আপনি দিতে চান, তাহলে বোঝা যাবে যে আপনার চরিত্র একই রকম, কিছু মাল পানি পাইছেন, দিয়ে দিচ্ছেন আর কি। বললাম না ভাই, সবচেয়ে বড় কথা হলো কি, যে আপনি আসলে দেশটা নিয়ে ভাবেন কিনা, দেশের মানুষের সমস্যা আপনাকে পীড়িত করে কিনা, চিন্তিত করে কিনা, সেটা হলো সবচেয়ে বড় পয়েন্ট। যদি সেটা না করে আপনি যা কিছুই করবেন, তার মধ্যে একটা ধান্দা আছে। ওটা তো ভাই, ওটা বুঝতে তো আর মানে রকেট সায়েন্স শিখতে হয় না, এটা আমরা বুঝি। আমাদের এই আলোচনা চলবে, শেষ বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসের নিচ্ছে শেষ বিরতি, এবং এটিও স্বল্প সময়ের, আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর 50 মিনিটসের শেষ পর্বে আমরা আলোচনা করছি জ্বালানির জ্বালা আর কতদিন। এ নিয়ে বিরতির আগে এই বিষয়ে আমরা দুজনার বক্তব্যই শুনছিলাম। এম এ আজিজ, আবার ফিরি আপনার কাছে। স্বল্প এবং দীর্ঘমেয়াদে আপনার কোনো প্রস্তাব রয়েছে? না, প্রস্তাব তো ধরেন যারা বিশেষজ্ঞ তারা করবে, তবে আমি যেটা বলি যে অন্য যে অপশনগুলি আছে, সেই অপশনগুলি যেমন বলেন নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, এছাড়া তো আর কোনো অপশন নাই। আর আমাদের অনুসন্ধান আমাদের ভোলায় নাকি পাওয়া যায়, তো এগুলো করতে হবে। তো এগুলো ছাড়া তো ভাসলে হবে না, ওটা তুলে আনতে হবে। তবে জ্বালানি আপনার এটাকে করতে কমপক্ষে 5 থেকে 6 মাস সময় লাগবে, এর আগে কিন্তু পারবে না। তো এই 6 মাস কি মন্ত্রীর মতো আপনি মানুষকে শান্ত থাকতে বলবেন? না, শান্ত থাক, সরকারের দায়িত্ব, কেমনে দিব? 6 মাস আগে প্ল্যান করলে তো এতদিনের সময় এই ক্রাইসিসে পড়তে হতো না। এখন ক্রাইসিস তো 6 মাস আগে তো বোঝে নাই, এখন ক্রাইসিস আসে একটা করে মিট করে। ধরেন এই যে এখন যে আপনার তেলের সংকট, পেট্রোল পাম্পে যান, ওই যে কিউআর কোড লাগাই দিছে, যে এখন কিউআর কোডের ভয়ে এখন আর কেউ তেল, তো একটা গাড়ি যে আগে যে ব্ল্যাক মার্কেটে বিক্রি হতো সেটা হতে পারতেছে না। আপনি তেল নিতেছেন, আবার তেল নিলে বোঝা যায় যে আপনি তেল বেশি নিচ্ছেন কিনা। মানে ওখান থেকে আপনি পাইপে টাই না কন্টেনারে করে আপনি এটা বাইরে বিক্রি করতে পারতেছেন না, এবার পারতেছেন না। তারপরে ধরেন আপনার এআই বসায় দিয়েছে সিগন্যালে, যত দামি লাগুক গাড়িতে দাঁড়ায় আছে, এটা ঠিক আছে। আর কিউআর কোড সব কেনাকাটায় লাগাই দিচ্ছে। যদি এটা তো দীর্ঘস্থায়ী পরিকল্পনা, ধরেন যে পরিমাণ দুর্নীতি, আপাত মস্তকে দুর্নীতি, এটাকে আপনাকে যদি কমায় আনতে চান, তাহলে তো ক্যাশলেস সোসাইটি করতে হবে।
এবং সেটা তো অনেক সময় লাগবে, আস্তে আস্তে হইতে হবে, হুট করে হবে না। এই সমস্যাগুলি কোনোটা কিন্তু রাতারাতি সম্ভব নয়। সুতরাং আমার মনে হয় যে সরকার যে সমস্যা তৈরি করে ফেলছে এই সমস্যা থেকে বেরোতে আসলে ধৈর্য ধরবে না তো কেউ একজন চুঙা মারিয়ে দিবে। হ্যাঁ, তো ক্রাইসিসে মানুষ যদি খেতে না পারে, মানুষ যদি চলতে না পারে, কোনো কিছু মানবে না, মানবে না। কোনো মানবে না। তো সুতরাং যেভাবে পারুক কুইক তাহলে পরিস্থিতি খারাপ হওয়ার আগে একটা ব্যবস্থা তড়িৎ নিতে হবে। একটা ব্যবস্থা তো আমি দেখি সবচাইতে সহজ হচ্ছে চীন দাঁড়ায় আছে সোলার পাওয়ার আইনে সমানে বিতরণ করে দিক। জনাব মাসুদ কামাল, কি বলবেন আপনি? শুনেন, আমি তো আপনাকে আসলে ইঙ্গিত প্রথমেই দিচ্ছি, আপনি হয়তো এটা ইচ্ছা করে খেয়াল করতেছেন না কেন বুঝতে না পারছেন না, খেয়াল করছি। এটা হলো কি ভাই, পরীক্ষায় তো আমি ফেল মারছি না, এখন পরামর্শ যে ফেল করা ছাত্র তারে দিবেন নাকি নিচের ক্লাসে নামায় দেবেন? নাকি তারে সরাই দিয়ে আরেক খেলোয়াড় বসাবেন এখানে? এই কথা তো পরিষ্কার। খেলোয়াড় তো অনেক আছে, আপনার ওই 11 জন দিয়ে খেলাইতে হবো? একটা লোক বারবার বল মিস করতেছে, তো তাকে দিয়ে আপনি 90 মিনিট খেলাবেন? তা তো না, সরাই দেন, অন্য কাউকে আনেন। প্রাইম মিনিস্টার সবাইকে ডাইকা বলুক যে ভাই উনি পারতেছে না, আমি কাকে দিব বলেন, কে হাত তোলেন, কে পারবেন? যে হাত তুলবো তার দায়িত্বটা পাঠিয়ে দেন, এবং তারা বলেন তুমি যদি না পারো তোমার অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যাবো। ভাই এইটা প্রেম প্রীতি জায়গা না রে ভাই, দেশ চালাইতে আসছেন, এটা প্রেম প্রীতি করতে আসেন নাই। আর জনগণ আপনাকে যে ভালোবাসা আনছে, ওই ভালোবাসা উল্টা হইতে 10 মিনিট লাগে না, এটা আমরা দেখছি। কাজে এগুলি করে লাভ নাই। এখন সরকারের দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব হলো যে ওনাকে বলে যে ভাই আপনি প্লিজ মাফ করে দেন আমাদেরকে, জনগণকে মাফ করেন, আমারও মাফ করেন, আপনি জান আপনার কারণে কিন্তু আমি ডুবতেছি, যে পারবে তাকে এনে বসান। ওনাকে যদি আপনি বেশি ভালোবাসেন ওনাকে অন্য কোনো মন্ত্রণালয় দেন, অসুবিধাটা কি? যেহেতু ভালোবাসেন আর কি করবো, আর ওটাতে কিছু বলার নাই। কিন্তু উনি ভাই পারতেছে না, এটা লোকে পরিষ্কার কথা। কী কারণে পারতেছে না? ওই কাহিনী শুনে তো আমার লাভ নাই। ওই কাহিনী আপনি আপনাকে শোনান গা, আমারে শোনায়েন না। আপনি পারতেছেন না, এটা লোক বটম লাইন, এটা মাইনা ব্যবস্থা নেন। এম এ আজিজ, না, ব্যাপার তো এরকম প্রশ্নই আসে। ধরেন জ্বালানি তেল, আমি বললাম না জীবন জীবিকার লাইফলাইন, এটা তো সংকট আরো ঘনীভূত হতে থাকবে, আরো বাড়তে থাকবে যদি দক্ষ হাতে এটি মোকাবেলা না করে। এখন মোকাবেলা করার পর্যায়ে একটা নাই। সময় সাপেক্ষ, but না, হ্যাঁ, সময় পদক্ষেপ তো নিতে অত হবে। সময় তো দিবে না আপনাকে, অত সময় তো 6 মাস আপনি কি না খায় থাকবেন? 6 মাসে গরমে যে গরম পড়তেছে থাকতে পারবেন? 6 মাস না খায় থাকতে পারবেন? এখন বাজারে যান, বাজারের দাম তো এখন বেড়ে গেছে, তো এটা তো আরো 1.5 গুণ বাড়বে, তখন কি করবেন আপনি? থাকবেন, বসে থাকবেন না। সুতরাং এখন এটা আমরা ফাঁদে পড়ে গেছি। এখন অ্যাডক বেসিসে আমি যেটা বলছি, চায়না থেকে আইনা সেটা খালি সোলার বসায় দেবে, প্রয়োজনে নিজের খরচ দিয়ে বসায় দেন, এরকম অবস্থা। এই যে ধরেন হাতির ঝিল পুরোটা খালি আছে, পানির দুর্গন্ধে থাকা যায় না, সব জায়গায় সোলার বসায় দেন, দিয়ে এই অঞ্চলে আলু করে দেন, সমস্যা আছে? খালি জায়গা যা আছে সব সোলার পাওয়ার প্ল্যান্ট বসায় দেন, পাওয়ার প্ল্যান্ট বিল্ডিংয়ের ছাদে সব বসায় দেন, সমস্যা কি? হ্যাঁ, আমাদের সমুদ্র আছে, সমুদ্রের তীরবর্তী সব জায়গায় দিয়ে দেন, যত খালি জায়গা আছে খালি সোলার বসায় দেন। কিসের ইলেকট্রিসিটি ক্রাইসিস? লাগাই দেন, এটা মেগা প্রজেক্ট। তিস্তার আগে, তিস্তা ব্যারেজের আগে এইটা করেন, হ্যাঁ, পদ্মা ব্রিজের আগে এইটা করেন, এইটা করেন, মানুষ বাঁচান, দেশ বাঁচান। তাছাড়া তো আমি রাস্তা দেখি না। মাসুদ কামাল, কি বলবেন? কোন বিষয়ে কি বলবো? এই যে তিস্তা ব্যারেজের আগে, পদ্মা দ্বিতীয় পদ্মা সেতুর আগে, সবকিছুর আগে এখন মানুষকে বাঁচানোর জন্য জ্বালানি। অবশ্যই। হ্যাঁ, আপনার মূল পরিকল্পনা কি? মূলটা হলো যে ভাই ইমিডিয়েট যে প্রবলেমগুলো আছে এগুলো তো সলভ করতে হবে। এখন আমি যতটুকু শুনেছি যে এটা বোধহয় এই সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে উনি বলেছেন। এখন যদি সেটা সমাধান হয় তাহলে ভালো, কিন্তু আমি তো খুব একটা আশাবাদী হতে পারছি না। মাতার বাড়ির একটা ইউনিট সারছে, আর বাকিটা আশা করছে যে এক সপ্তাহের ভিতরে সারবে। কিন্তু ক্রাইসিস যেভাবে মাতার বাড়ি পুরোটা চালিয়ে হলে তো ডিমান্ড পূরণ হচ্ছে না। ওইটা আর কি আমি বললাম। তারপরে এখন উনি যখন বলছেন, উনি তো, আমি একটা জিনিস বুঝি না, এই লোকগুলি নিজেরাও জানে যে সময় ফুরে আসতেছে, তারপরেও তারা মানে ছাড়ে না কেন? তাদেরও তো একটা লজ্জা শরম থাকা উচিত, তাই না?
এই রূপপুর 3 মাসের মাথায় এম এ আজিজ যেটা বললেন, রূপপুর 300 মেগাওয়াট আসবে। হ্যাঁ 300 মেগাওয়াট, ওই তো ধারে কাছেও নাই, ডিমান্ডের ধারে কাছেও নাই। ডিমান্ডের ধারে কাছে নাই, বাট তারপরও 300 মেগাওয়াট তো একটা বড় বড় ভলিউমই। হ্যাঁ, সুতরাং এটা আসলেও তো পরিস্থিতির একটু উত্তরণ ঘটবে। আপনি মাথারবাড়ির কথা বললেন, সেখানে এলএনজির সবগুলো যদি চালু করা যায়, আমার মনে হয় যে এরপরে এলএনজি কিনতে হবে না? হ্যাঁ, টাকা কোথায়? টাকা কোথায়? এলএনজি ভরতে হবে তো, দুটো চালু করলে তাকে টাকা এলএনজি আর কিনতে হবে না। এলএনজি তো ডাবল দাম। আপনি ওটার উপর নির্ভর করলে মারা গেছেন। আদানির উপর নির্ভর করলে মারা গেছেন। আপনাকে এই মুহূর্তে জ্বালানি যেভাবেই হোক না কেন জ্বালানি ঘাটতি পূরণ করতে হবে, তাছাড়া কোনো রাস্তা খোলা নাই। এই ঘাটতি মানে জনজীবনকে তো দুর্বিষহ করে ফেলছে। পরিবহন ব্যয় বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, দ্রব্যমূল্য বাড়ছে। আপনি যে বিষয়গুলো বললেন, তড়িৎ কোনো কিছু করণীয় কি আছে ওই মন্ত্রীর পরিবর্তন ছাড়া? মাসুদ কামাল, আমি তড়িৎ পরিবর্তন আমার কাছে আমার চোখের সামনে পড়লো তো এটা মন্ত্রী বলতো। যদি তড়িৎ কোনো সমাধান থাকতো তাহলে তো মন্ত্রী নিজেই বলতো যে এটা সমাধান আছে। তারপরেও তো মানে আমি জানি না, সরকারের উচিত ওনারা বলতে জ্বালানি খাতে যারা এক্সপার্ট আছে তাদের নিয়ে তাদের নিয়ে বসুক, তাদের নিয়ে নিশ্চয়ই বসতেছে, আমি জানি না, তাদের নিয়ে বসা উচিত। তাহলে মানে আমার কথা হলো কি, যেগুলো যেভাবে সম্ভব, তারা আগে মাঝখানে গত 6 মাস তারা আসলে কোনো হোমওয়ার্ক করছে বলে আমার কাছে মনে হয় না। আজকে যে ক্রাইসিস, যেটা বললো মানে আজিজ ভাই, যে আপনি একটা ঠিক করবেন আরেকটা হবে, একটা ঠিক করবেন আরেকটা হবে, টাকাও তো নেই আপনার কাছে, আপনি এলএনজি কিনবেন কোন থেকে? তো সব মিলে একটা জটিল অবস্থাটা ভাই। এখন এখান থেকে বেরিয়ে আসতে পারে, মিরাকল কিছু ঘটতে পারে। একসঙ্গে তো অনেকগুলি সমস্যাই হচ্ছে। এখন যদি একটা একটা করে সমস্যা, আর এমন একটা সময় হচ্ছে তখন তো মানুষের চাহিদাও তো অনেক, এই মুহূর্তে গরমের সময় এখন তীব্র গরম। দুর্বিষয় আমি মনে করি যে উনি যেটা বলছেন যে লোড ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। এখন লোড ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? গ্রামে তো এমনি 12 ঘন্টাই নাই, আর কত ম্যানেজমেন্ট করবেন? বরঞ্চ আমার একটা প্রস্তাব আছে, যে প্রস্তাব হলো গ্রামের একজন কৃষককে আপনি যতক্ষণ মানে লোডশেডিংয়ে রাখেন, তাকে যতক্ষণ বিদ্যুৎবিহীন রাখেন, ঠিক ততক্ষণ আপনার সচিব, আমলা এবং আপনার যে মন্ত্রীপাড়া এখানেও দেন লোড, এখানেও দেন। গ্রামে যদি 12 ঘন্টা আপনি রাখেন, তাহলে ঢাকা শহরেও 12 ঘন্টা রাখেন। আপনি গ্রামের মানুষকে ঠকাচ্ছেন কেন? তাদের আওয়াজ কম, এই জন্য তাদের ভোটে তো হয়েছেন না ভাই। তো তাদের এবং শহরের সমান করেন। শহরের লোকজনের তাও তো মনে করেন আইপিএস কেনার একটা সামর্থ্য আছে, গ্রামের লোক তো তাও নাই। কাজে এই গ্রামের লোকটা আপনি কষ্ট বেশি দিয়েন না, ওইটাকেও যতক্ষণ দেবেন এখানেও এটা লোড ম্যানেজমেন্টটা করেন, এবং মন্ত্রীদেরকে তো অবধারিতভাবে করেন। আর সরকারি অফিসগুলিতে তো ইমিডিয়েট, প্রাইম মিনিস্টার বলছে যেগুলিকে সোলার আওতা আনার জন্য, এটা ইমিডিয়েট আনেন। এবং আপনার সরকারি অফিসগুলিতে, বিশেষ করে সরকারি যে বাসভবন যেগুলো আছে, মানে সচিব, উপসচিব, যুগ্ম সচিব যারা আছেন, ওনাদের বাসভবনের আপনার মিনিমাম 7 থেকে 8 ঘন্টা করে আপনার লোডশেডিং আওতায় আনেন, এবং মন্ত্রীদেরও আনেন। দেখবেন যে তাহলে তারাই একটা বুদ্ধি বাই করবে। না, এই ব্যাপারে ধরেন সরকারি দল, বিরোধী দল সবার এক হইতে হবে, জনগণও এক হইতে হবে। যেমন ধরেন আমি বলি, আমাদের নিত্য পণ্যের দাম বাড়তেছে, আমরা তো খালি চাঁদাবাজিরে দায়ী করতেছি। যাত্রাবাড়ি আপনার হোলসেল মার্কেট, ওখানে তো জামাত এমপি। আপনার ধরেন এই যে মধ্যপাড্ডায় মাছের বাজার, এই যে এদিক দিয়ে বনশ্রীর শেষ নাহিদ ইসলাম এমপি, হ্যাঁ এখানে নাহিদ ইসলাম এনসিপি নেতা, কারোর বাজারে জামাত এমপি। তো আপনার তাহলে আপনি বলেন হোলসেল মার্কেটগুলো তো বিরোধী দলের দখলেই, তো ওখানে চাঁদাবাজি হয় কেমনে? আপনি যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, ও এমপিশিপ ছেড়ে দেন, এটাও বলা যায়। সুতরাং আমার কথা হচ্ছে যে দোষ অন্যের ঘাড়ে চাপাই দিলে হবে না, নিজেরটার সক্ষমতা প্রমাণ করতে হবে। এই যে বললাম তো, চাঁদাবাজির জায়গায় দেখেন ভেরি ইন্টারেস্টিং, অপোজিশনের দায়িত্বে, অথচ চাঁদাবাজি হচ্ছে, বলা হচ্ছে, অভিযোগ আনতেছে বিএনপি চাঁদাবাজ, সরকার চাঁদাবাজ, কিন্তু তারা চাঁদাবাজির মূল জায়গাগুলো কিন্তু তার দায়িত্বে, কিন্তু সেই জায়গায় চাঁদাবাজি বলতে হচ্ছে। আমাদের বিষয়বস্তু হচ্ছে জ্বালানির জ্বালা কতদিন? এটা তো নিরন্তর চলবে, আমাদের থাকবে। আমরা বিশেষজ্ঞ না, আমাদের স্টক প্রায় শেষ। আপনি যতই আবার বলতে থাকেন একই কথা বলতে। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল, শেষ কথা।
শেষ কথা তো আমি বলছি আগে একবার, এটা হলো, এটা নিয়ে আসলে বেশি বলে তো কোনো লাভ নাই, একই কথা বারবার আসবে ঘুরে ফিরে। মূল কথা হলো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার প্রধানের একটা পদ্ধতি আছে, আমরা প্রথম দিকে শুনলাম যে উনি 180 দিনের একটা জিনিস হাতে নিচ্ছেন, তো ওনার হাতে 180 দিন তো শেষ হয়ে যাচ্ছে। ওনার উচিত হবে ওনার ক্যাবিনেট রিসাফল করা, এবং যারা এই 180 দিনে যারা কাজ করতে পারেন নাই, দেখাতে পারেন নাই, জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই, অথবা উল্টো দিকে বলতে গেলে সরকারকে জনগণের কাছে প্রশ্নের মুখে তুলে ধরেছেন, তাদেরকে চেঞ্জ করেন। সম্ভব হলে বাদ দেন, না হলে চেঞ্জ করেন, নতুন কাউকে দিয়ে চেষ্টা করেন। এরা কেউ যে খুবই একটা এক্সপার্ট না, এটা আমরা এর মধ্যে বুঝে ফেলেছি। আর জ্বালানির ক্ষেত্রে যাকে আনছেন, উনি তো ওনার ব্যর্থতা 2001 থেকে 2006 মধ্যে বিশালভাবে প্রমাণ করছেন। আর ওনার প্রতি যদি আপনি বিশেষ কোনো ভালোবাসা থাকে, ওনাকে অন্য কোথাও দেন, কিন্তু প্লিজ হাতে ধরি, আপনার পায়ে ধরি, বা ওনাকে এইখান থেকে সরান। উনি এই কাজ করতে পারতেছে না, এটা হলো পয়সার কথা, উনি পারতেছে না। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল এবং এম এ আজিজ আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে জ্বালানির জ্বালায় জনজীবন অতিষ্ঠ। এই অতিষ্ঠ থেকে নিরসনের জন্য তারা সরকারের দিকে এখনও তাকিয়ে আছে। আমার মনে হয় স্বল্প মেয়াদে যেরকম একটা পদক্ষেপ নিতে হবে, তেমনি 5-10 বছরের জন্য একটি টেকসই জ্বালানি নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। তবেই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এই জ্বালানির জ্বালা থেকে নিষ্কৃতি পাবে। সেই প্রত্যাশায় শেষ করছি 50 মিনিটস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।